তো বন্ধুরা, আমরা এখন কোনো হাই রোড পেরিয়ে আরেকটু এগিয়ে এসেছি। এখান থেকে আমাদের লেফট টার্ন নিতে হবে, একদম সার্কুলার ওয়েতে টার্ন নিয়ে আমরা চলে যাব বালি ব্রিজের দিকে, অর্থাৎ নিবেদিতা সেতুর দিকে। নিবেদিতা সেতু পার করে আমরা ডানলপ দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। আর একটু এগিয়ে গিয়ে আমাদের লেফট টার্ন নিতে হবে, আর সোজা গেলে ডানকুনি হয়ে বর্ধমান হয়েও যাওয়া যায়। তবে বর্তমানে যেহেতু কল্যাণী এক্সপ্রেসওয়ে অনেকটা ভালো করে দিয়েছে, সেই জন্য আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেই যাব। এই যে আমরা লেফট টার্ন নিয়ে নিলাম, ডান দিক দিয়ে একেবারে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে যাওয়া যায়, তবে আমরা একদম লেফট টার্ন নেব। লেফট টার্ন নিয়ে আমরা বালি ব্রিজের দিকে এগিয়ে যাব। তো বন্ধুরা, আমরা মোটামুটি এখনো পর্যন্ত 45 মিনিট জার্নি করেছি, এবং এই 45 মিনিটে আমরা উল্লাবেড়িয়া থেকে নিবেদিতা সেতু এসে গেছি। এই যে আমরা এখন নিবেদিতা সেতু ধরে যাচ্ছি, একেবারে সোজা গিয়ে আমরা ডানলপ টপকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে পৌঁছাবো। আর আমাদের ডান দিকে দেখছেন, এটা হচ্ছে রেলওয়ে ব্রিজ, যেটা দিয়ে ট্রেন চলাচল করে। আর আমাদের ঠিক বাঁ দিকে মায়ের মন্দির। তো মাকে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই যাত্রার যে শুভারম্ভ সেটা করব। জয় মা দক্ষিণেশ্বরী। তো বেশ কিছুটা খারাপ রাস্তা দিয়ে আসার পরে আমরা এই জাগুলির কাছে এসে, বড় জাগুলির কাছ থেকে এসে আবার 4 লেন রাস্তা পেলাম। তো এখান থেকে রাস্তা মোটামুটি বেশ ভালো হবে বলেই মনে হচ্ছে। তো আমরা মোটামুটি কল্যাণী এসে পৌঁছে গেছি। তো বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম ভোর 4:15 নাগাদ। এখন ঘড়িতে বাজে সকাল 6:30। তো মাঝখানে টয়লেট করার জন্য একবার আর চা খাওয়ার জন্য একবার দাঁড়িয়েছিলাম। তো মোটামুটি আমাদের অ্যাপ্রক্স 2 ঘন্টাই সময় লাগলো কল্যাণী পৌঁছাতে। আমরা হাওড়া জেলার পাঁচলা থেকে আসছি, তো পাঁচলা থেকে কল্যাণী মোটামুটি 2 ঘন্টা আমাদের সময় লেগেছে। তো মাঝখানে এক জায়গায় রাস্তা একটু খারাপ পেয়েছি, মোটামুটি আপনার 5 কিলোমিটারের মতো। বাকি মোটামুটি রাস্তা খুব ভালোই ছিল। সামনে একটা টোল আছে। তো এবার মোটামুটি পুরো রাস্তাটাই সম্ভবত আমরা 4 লেন পেতে চলেছি। তো যেটুকু আমাদের 2 লেনের রাস্তা ছিল, তো সেই রাস্তা আমরা পেরিয়ে এসেছি। তো এবারে পুরোটাই ভালো রাস্তা পাবো বলে আশা করছি। আর দিনের আলোও মোটামুটি ফুটে গেছে, তো খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তো মাঝে একটুখানি ফগি ওয়েদারের জন্য কিছু কিছু জায়গায় একটু সমস্যা হয়েছিল, একটু ভিজিবিলিটির প্রবলেম হচ্ছিল।
তো আমার সামনে যে গাড়ি বাইকটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুশলের বাইক। ও ডোমিনোর 400 নিয়ে এসছে। আর আমার গাড়ি হচ্ছে ইয়ামাহা FD25। তো আমরা দুজন রাইড করছি আমাদের এই জার্নিতে। তো আগের বারে যখন আমরা লাস্ট এসছিলাম সেটা ছিল 2023-এর জানুয়ারি। তখনও কল্যাণী এক্সপ্রেসওয়ের কাজ কমপ্লিট হয়নি, কাজ চলছিল, এবং এই যে এত সুন্দর রাস্তা তখন আমরা কিন্তু পাইনি। তো বর্তমানে কল্যাণী এক্সপ্রেসওয়ের কাজ অলমোস্ট কমপ্লিট এবং রাস্তা খুবই ভালো এখন। তো যারা এখন কলকাতার দিক থেকে শিলিগুড়িতে যাবেন তারা অবশ্যই এই অপশানটিকে চুজ করতে পারেন। খুব কম সময়ের মধ্যেই শিলিগুড়ি পৌঁছানো যায়। তো গুগল ম্যাপে দেখাচ্ছিল মোটামুটি 12 ঘন্টার একটু বেশি সময় লাগবে। তো সেই হিসাবে আমরা ঠিকঠাকই যাচ্ছি। তো আশা করছি সন্ধ্যার মধ্যে আমরা ভালোভাবেই আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। শীতের আমেজের মধ্যে পাহাড়ে যাচ্ছি, এটাই এখন সব থেকে বড় আনন্দ। তো কৃষ্ণনগর এক্স্যাক্টলি আর 47 কিলোমিটার, রানাঘাট 15 কিলোমিটার। তো দুদিকে বেশ সর্ষে ক্ষেত হয়েছে, একদম হলুদ সর্ষে ফুল হয়ে আছে, সুন্দর লাগছে। ঘড়িতে এখন বাজে সকাল 7টা। কল্যাণী থেকে রানাঘাট পর্যন্ত আমরা ন্যাশনাল হাইওয়ে 12 ধরে আসছি, অর্থাৎ কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আসছি। এবং রাস্তা যাকে বলে একেবারে পুরো মাখন, মানে খুব ইজিলি 90 থেকে 100-এ ক্রুজ করা যাবে, কারণ পুরোটাই 6 লেনের রাস্তা আছে এবং একদম সকালবেলা হওয়ায় রাস্তাও একদম ফাঁকা। তবে প্রচন্ড ঠান্ডা আছে, ঠান্ডার কারণে আমরা খুব বেশি জোরে চালাতে পারছি না। মোটামুটি আমরা 75, 80, 85-তে চালাচ্ছি। ঠান্ডা কম হলে 90-এর ওপরে চালানো যেত। তো আমরা এখন রানাঘাট ক্রস করলাম। তো কৃষ্ণনগর আর বেশি দূর নয় এখান থেকে, সামনেই কৃষ্ণনগর। তো কৃষ্ণনগর হয়ে দেবগ্রাম হয়ে আমরা সোজা বহরমপুরের দিকে এগিয়ে যাব। একটু কুয়াশা আছে, একটু ফগি ওয়েদার, তবে মোটামুটি আলো ফুটে গেছে, এখন ভিজিবিলিটি ভালোই। তবে খুব বেশি ফগ আমরা পাইনি, এটা আমাদের সৌভাগ্য, কারণ শীতকালে ভোরের দিকে এক একদিন প্রচন্ড পরিমাণে ফগ থাকে। তো সেটা আমাদের পাইনি এখনো পর্যন্ত। তো বন্ধুরা, আমরা বর্তমানে শান্তিপুরে এসে পৌঁছেছি। এখান থেকে কৃষ্ণনগর আর মাত্র 14 কিলোমিটার, আর বহরমপুর এখান থেকে প্রায় 100 কিলোমিটার। তো মোটামুটি আমাদের আর একটু গেলে 3 ঘন্টার জার্নি হয়ে যাবে। তো এই 3 ঘন্টায় আমরা হাওড়া জেলার উলুবেড়িয়া থেকে নদিয়ার শান্তিপুরে এসে পৌঁছেছি। তো আরেকটু এগিয়ে হয়তো যাওয়া যেত, কিন্তু ঠান্ডাটা একটু বেশি আছে আজকে, খুব বেশি জোরে গাড়ি চালাতে পারছি না। মোটামুটি ওই 75, 80, 85-এর মধ্যেই আমাদের গাড়ি রাখতে হচ্ছে, কারণ তারপরে আরো জোরে চালালে প্রচন্ড ঠান্ডা লাগছে এবং হাত পা প্রায় অসাড় হয়ে যাচ্ছে। আমরা মোটামুটি কৃষ্ণনগরের কাছে এসে গেছি, সামনেই কৃষ্ণনগর টাউন। এখান থেকে ডান দিকে গেলে হচ্ছে বাতকুল্লা, আর সোজা গেলে হচ্ছে কৃষ্ণনগর নবদ্বীপ। এই যে ব্রিজের নিচে দিয়ে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা দিয়ে গেলে
যাওয়া যায় বাতকুল্লায়। তো বহরমপুর আর 90 কিলোমিটার। কৃষ্ণনগরে আমরা অলমোস্ট পৌঁছেই গেছি। তো আমরা কৃষ্ণনগর নবদ্বীপ হয়ে সোজা একেবারে বহরমপুরের দিকে এগিয়ে যাব। এখন ঘড়িতে বাজে সকাল 7:24। সবে মাত্র সূর্য মামা একটু একটু করে দেখা দিচ্ছে, তবে এখনো পর্যন্ত প্রচন্ড ঠান্ডা আছে। জানুয়ারি মাসের 10 তারিখ, বুঝতেই পারছেন একেবারে পিক শীতকাল। এবং আমাদের হাওড়ার উলুবেড়িয়াতে গতকাল রাতে টেম্পারেচার ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। তো ঠান্ডার মধ্যে আমরা পাহাড়ে যাচ্ছি। ঠান্ডায় পাহাড়ে যাওয়ার একটাই কারণ যে এই সময় বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা কম থাকে আর আকাশ মোটামুটি পরিষ্কার থাকে। তো আমাদের পাহাড় যাওয়ার মেন উদ্দেশ্য অবশ্যই কাঞ্চনজঙ্ঘা দর্শন। তো শীতকালে যেহেতু বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার থাকে, তাই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এই সময়টা একেবারে আদর্শ সময়। যদিও অক্টোবরের শেষ এবং নভেম্বরের শুরুটা আরো ভালো ওয়েদার থাকে, কিন্তু তা হলেও সেই সময় অনেক সময় নিম্নচাপ হয় এবং নিম্নচাপ হলে বাইক রাইড করা বৃষ্টির মধ্যে খুবই টাফ হয়ে যায়। তো সব থেকে ভালো সময় হচ্ছে এই শীতকাল। তবে একটু ঠান্ডা যদি সহ্য করা যায় তবেই, কারণ ঠান্ডাটা অবশ্যই অতিরিক্ত থাকে এই সময়টা। তো একেবারে পিক শীতকাল যেটাকে বলে, কিন্তু একটু কষ্ট করে ঠান্ডাটা সহ্য করে নিতে পারলে কিন্তু মানে আপনার ঘোরা একেবারে সার্থক হয়ে যাবে। তো এখন ঘড়িতে বাজে 8:30। আমরা ভোর 4:30টায় বেরিয়ে 4 ঘন্টায় আপাতত উলুবেড়িয়া থেকে পলাশি এসে পৌঁছালাম। তো পেটে ছুঁচো দৌড়চ্ছে, প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমরা এখন এই একটা ধাবা আছে এখানে, বুলেট ধাবা। তো দেখা যাক সেখানে খাবার বুলেটের মতো হয় কিনা। তো খেয়ে দিয়ে এবারে বাকি জার্নিটা আবার হবে। তো দেখা যাক কি পাওয়া যায় ভিতরে। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি রেজিনগর। তো আমরা এই রেজিনগর দিয়ে মুর্শিদাবাদে প্রবেশ করলাম। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করলাম বহরমপুর বাইপাসে। তো বহরমপুর মেইন যে টাউন, সেটাকে এড়িয়ে যাওয়ার জন্য আমরা বহরমপুর বাইপাস ধরলাম, কারণ মেইন টাউনে যথেষ্ট ভিড়ভাট্টা থাকে, অনেকটা সময় চলে যাবে। তো খুব সুন্দর বাইপাস করে দিয়েছে বর্তমানে, দেখতেই পাচ্ছেন একেবারে 6 লেনের রাস্তা আছে। 6 লেনের রাস্তা ধরে যাচ্ছি, একেবারে ফাঁকা রাস্তা। আর এখন ঘড়িতে বাজে সকাল 10:10। তো মোটামুটি অনেকটাই আকাশ পরিষ্কার হয়ে গেছে এবং ফারাক্কার 95 কিলোমিটার, উমরপুর 50 কিলোমিটার। তো ফারাক্কা পৌঁছাতে আমাদের মোটামুটি আর ঘন্টা দেড়েক সময় লাগবে। মানে এখন 10:10, আশা করছি 11:30 পৌনে 12টার মধ্যে আমরা খুব সহজেই ফারাক্কা পৌঁছে যেতে পারবো। তবে ফারাক্কায় যথেষ্ট পরিমাণে জ্যাম থাকে, হয়তো একটু সময় লাগবে ফারাক্কা ব্রিজটা পার করতে। বেশ রোদ ঝলমলে পরিবেশ এখন, দুদিকে হলুদ সরষের ক্ষেত, মাঝখান দিয়ে বহরমপুর বাইপাসের সুন্দর একদম রাস্তা। তবে এতক্ষণ 6 লেন ধরে আসছিলাম, এখানটা 4 লেন রাস্তা আছে, যথেষ্ট ভালো রাস্তা, বেশ এনজয় করছি। এখানে ফ্লাইওভার থেকে দুদিকের ভিউটা খালি দেখুন, দুদিকে একেবারে হলুদ সরষে ক্ষেত হয়ে আছে, মাঝখান দিয়ে একদম কালো মসৃণ পিচের রাস্তা। তো এখান থেকে রায়গঞ্জ আর 201 কিলোমিটার, গাজল 153 কিলোমিটার, আর মালদা হচ্ছে এখান থেকে 126 কিলোমিটার। তো আশা করছি মোটামুটি আর 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে আমরা মালদা পৌঁছে যাব, অর্থাৎ মালদা টাউন।
ফারাক্কা এখান থেকে 92 কিলোমিটার, ডালখোলা 253 কিলোমিটার। এখন আমরা আছি বহরমপুর বাইপাসে। তো বন্ধুরা, আমরা এখন মোড়গ্রাম এসে পৌঁছালাম। এখান থেকে বাঁদিক গেলে বোলপুর রামপুরহাট যাওয়া যায়, অর্থাৎ বীরভূম বা বর্ধমানের দিক থেকে যে রাস্তাটা আসছে সেটা এই মোড়গ্রামে এসে। বন্ধুরা, আমরা এখন আছি ধুলিয়ানের ঠিক আগে, উমরপুর পেরিয়ে গেছি, এবং ধুলিয়ানের ঠিক আগে যে অহিরন ব্রিজ আছে, তো সেই অহিরন ব্রিজে আমরা এখন উঠবো। তো প্রত্যেকবার ফারাক্কা যাওয়ার আগে অহিরন ব্রিজটা পড়ে। এটার কনস্ট্রাকশনটা বেশ ইউনিক, আমাদের কলকাতার হাওড়া ব্রিজের সঙ্গে অনেকটাই মিল আছে। তো সেই অহিরন ব্রিজে আমরা পৌঁছে গেলাম। আমরা আরো একটা টোল প্লাজার সামনে চলে এসেছি। এটা হচ্ছে সম্ভবত ধুলিয়ান টোল প্লাজা। বহরমপুর ফারাক্কা হাইওয়ে অথরিটি তাদের দ্বারা পরিচালিত এই টোল প্লাজাটি। তো বন্ধুরা, আমরা এসে গেছি ফারাক্কা ব্যারেজের সামনে। এতক্ষণ আমরা ছিলাম বহরমপুর ফারাক্কা হাইওয়েতে। তো আমরা ফারাক্কা পৌঁছে গেছি। আমাদের টার্গেট ছিল দুপুর 12টার মধ্যে ফারাক্কা পৌঁছানো। এখন ঘড়িতে বাজে দুপুর 12টা 17। তো মোটামুটি 17 মিনিট লেট। অসুবিধা নেই, এটা কোনো ব্যাপার না। তো মোটামুটি আমরা আমাদের টার্গেটের কাছাকাছি আছি। আর এই সেই বিশাল ফারাক্কা ব্যারেজ, তার দিকে আবার নতুন একটা ব্রিজ তৈরিও হচ্ছে। আর এই ফারাক্কা ব্যারেজ নিয়েই ভারত বাংলাদেশ দ্বন্দ্ব, আমরা সবাই জানি। ভারতবর্ষের অন্যতম বৃহৎ একটি ব্যারেজ, যেটা মালদা এবং মুর্শিদাবাদের মধ্যে যোগাযোগ স্থাপন করছে। কিন্তু বর্তমানে এখানে একটু জ্যাম হয়ে গেছে। কোনো কারণবশত এখানে বিশাল জ্যাম হয়ে গেছে, একটা একটা করে লেন ক্লিয়ার করা হচ্ছে। তো আমাদের বিপরীতমুখী যে লেন, সে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আমরাও বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর আপনারা এই বাঁদিকে যে ব্রিজটা দেখছেন, এটা হচ্ছে ট্রেন চলাচলের রাস্তা, রেল লাইন দেখতেই পাচ্ছেন। আর কতটা বিস্তীর্ণ এখানে, মানে আমাদের যে গঙ্গা নদীর বিস্তার, সেটা ঠিক কতটা এখানে না এলে বোঝা যায় না। সুরক্ষার দায়িত্বে থাকেন ভারতবর্ষের সশস্ত্র বাহিনী। এই ফারাক্কাকেই বাংলাদেশের বন্যার জন্য বারবার দায়ী করা হয়। দেখছেন সশস্ত্র বাহিনী দাঁড়িয়ে আছে, মোতায়েন আছেন। এনারা এই ব্রিজ বলবো না, এটা অ্যাকচুয়ালি একটা বাঁধ বা ব্যারেজ। তো এর নিচে অনেকগুলো লক গেট আছে, সেই গেটগুলো খুলে দিলেই জল একদিক থেকে আরেক দিকে যাবে। তো আমাদের মোট রাস্তা হচ্ছে আজকে অতিক্রম করতে হবে 600 কিলোমিটার। তো এই ফারাক্কা মোটামুটি আমাদের মিডল পয়েন্ট বলা যেতে পারে। তো 300 কিলোমিটারের একটু বেশি এটা। তো মোটামুটি আমরা অর্ধেক রাস্তা এসে গেছি বলাই যায়। আর একটু এগিয়ে গিয়ে আমরা
মালদা বাইপাস পাবো। এখান থেকে প্রায় আরো 35 কিলোমিটার গেলে মালদা বাইপাস পাবো। দেখা যাক আমরা কতক্ষণে শিলিগুড়ি পৌঁছাতে পারি। তো আমরা একটু ভারী ব্রেকফাস্ট করেছিলাম, তো সেই জন্য এখনই আমরা লাঞ্চ করার কথা ভাবছি না। মোটামুটি 2-2:30 নাগাদ আমরা লাঞ্চ করব। তো আপাতত আমরা মালদার দিকে এগিয়ে যাব। এখন আমরা এসে পৌঁছালাম মালদার কালিয়াচকে। এইখানটা সবসময়ই খুব মানে কনজেস্টেড থাকে এবং খুব ঘিঞ্জি থাকে, এবং লোক হুটহাট যে যেদিক দিয়ে পারে পার হয়। খুব সাবধানে গাড়ি চালাতে হয় এখানটা। যতবার এসেছি ততক্ষণই এখানটা এরকমই পেয়েছি, মানে খুব সাবধানে না চালালেই এখানে বিপদ ঘটতে পারে, কারণ এখানে এত লোক আর কেউ রুল ফুল কিছু মানে না এখানে। দেখ সান্দাকপু সান্দাকপু আচ্ছা আচ্ছা। এই দেখছেন এখানে এসব কেউ কিছু দেখে না, সিগন্যাল হয়ে গেছে তবু গাড়ি যাচ্ছে এখন মোটামুটি। কাকা লোড নিয়েছে, খালি দেখো চিপসের প্যাকেট ভর্তি, চিপসের দোকান পুরো তুলে নিয়েছে। তো বন্ধুরা আমরা এবারে মালদা টাউনকে বাঁদিকে রেখে মালদা বাইপাস ধরলাম। এটা একটা 4 লেনের খুব সুন্দর বাইপাস। একই কারণ, মালদা টাউনের মধ্যে দিয়ে গেলে অনেকটাই ভিড়ভাট্টা, ট্রাফিক অনেক বেশি, তাই একদম সোজা আমরা মালদা বাইপাস ধরে রায়গঞ্জের দিকে এগিয়ে যাব। এখান থেকে রায়গঞ্জ আর 75 থেকে 80 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টার একটু বেশি। তো দেখা যাক কতক্ষণে আমরা রায়গঞ্জে পৌঁছতে পারি। ঘড়িতে এখন বাজে দুপুর 1টা। তো আমরা রায়গঞ্জে পৌঁছেই লাঞ্চ করবো বলে ঠিক করেছি। সকালে যে আলুর পরোটা খেয়েছিলাম সেটা এখনো হজম হয়নি, তাই এখনই আমরা লাঞ্চ করছি না, আর একটু এগিয়ে যাবো, আর একটু খিদে হলে তারপর আমরা লাঞ্চ করে নেব। মোস্ট প্রবাবলি রায়গঞ্জেই করবো। বন্ধুরা আমরা এখন পান্ডুয়ায় আছি, মালদার পান্ডুয়া। আর 2 কিলোমিটার গেলেই হচ্ছে আদিনা। আমরা সবাই জানি পান্ডুয়ার এই আদিনা মসজিদ ঐতিহ্যবাহী একটা স্থাপত্য। আমরা সেই পান্ডুয়াতে চলে এসেছি। রায়গঞ্জ আর 60 কিলোমিটারের মতো। একটা কথা বলতেই হচ্ছে, ভারত সরকার আর কিছু করুক আর নাই করুক, হাই রোডের কাজ কিন্তু দুর্দান্ত ভাবে করছে। তো আমরা আরো একটা টোল প্লাজায় এসে গেছি, ইটাহারের আগে এই টোল প্লাজাটা। এটা সম্ভবত মালদা জেলার শিলিগুড়িগামী যে রাস্তা, তো তার মালদা জেলা সম্ভবত এটাই শেষ টোল প্লাজা, কারণ এরপরে আমরা দিনাজপুরে ঢুকে যাব। রায়গঞ্জ এখান থেকে আর বেশি দূর না। একটা খুব সুন্দর জায়গায় এসে দাঁড়ালাম। তো আমাদের কুশলবাবু এগিয়ে আসছেন ধীরে ধীরে। তো দুদিকে সর্ষে ক্ষেত,
আর মাঝখান দিয়ে আমাদের কালো মসৃণ পিচ রাস্তা গেছে। তো দেখুন একদম বিকালের পড়ন্ত রোদ, বিকাল বলা যাবে না, এখন দুপুরই ঠিক মতো হয়নি, দুপুর 2টো বাজেনি, কিন্তু একটু ফগি ওয়েদার আছে, তো রোদের সেই টেম্পার নেই। তো দারুণ লাগছে জায়গাটা, বেশ একদম হলুদ সর্ষে ক্ষেত হয়ে আছে, আর মাঝখান দিয়ে একদম সোজা কালো পিচের রাস্তা চলে গেছে। তো দারুণ এলাম, অন্যবারের থেকে এবারের আমাদের এখনো পর্যন্ত ইটাহারের কাছাকাছি এসে গেছি। রাইডটা বেশ দারুণ, খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছালাম। অন্যবারে এখানে পৌঁছাতে আমাদের মোটামুটি 3টে ওভার হয়েই যায়, তো এবারে আমরা অনেকটাই আগে পৌঁছে গেছি। তো আপডেট পেতে সঙ্গে থাকুন, আরও আপডেট দেওয়া হবে। আমরা ইটাহার পেরিয়ে রায়গঞ্জের কাছাকাছি এসে গেছি। তো এখানে রাস্তাটা শুধু দেখো, পুরো মাখন, অসম্ভব সুন্দর রাস্তা, কোথাও কোনো পথহোল নেই, একটু খারাপ নেই, একেবারে মসৃণ রাস্তা। মনে হচ্ছে যেন আবার একটা নতুন এক্সপ্রেসওয়েতে ঢুকে গেলাম। রাস্তাটা দেখাবো বলে আবার এলাম গোপ্রো সেটআপে। রাস্তাটা দেখো, ওয়াও ওয়াও, এরকম রাস্তা হলে রাইডের মজাই আলাদা। এখানটা আবার 6 লেন, একেবারে 6 লেন রাস্তা। সোজা আমরা রায়গঞ্জ হয়ে ডালখোলার দিকে যাচ্ছি। অসম্ভব সুন্দর রাস্তা। এই জন্যই আমাদের বাইক রাইড এত প্রিয়। কখনো কখনো একটু খারাপ রাস্তা থাকে ঠিকই, কিন্তু যখন তুমি এমন রাস্তা পাবে না, তো সেই থ্রিল এসে যায়। শিলিগুড়ি আর মাত্র 176 কিলোমিটার, ডালখোলা 46 কিলোমিটার। তো আমরা অনেকটাই কভার করে ফেলেছি, এখনো 2:30 বাজেনি, ঘড়িতে এখন আমার বাজে 2:23। তো শিলিগুড়ি 176 কিলোমিটার যদি এরকম রাস্তা হয়, তো মোটামুটি ধরে নিচ্ছি ঘন্টা 3 সময় লাগে। আর মাঝখানে আমাদের এখন লাঞ্চটা বাকি আছে, তো লাঞ্চ করে আরামসে আমরা মোটামুটি 7টার মধ্যে তো পৌঁছে যাব আশা করছি। এবারে যতক্ষণ সূর্যের আলো থাকবে খুব কমফোর্টেবল আমরা রাইড করতে পারবো, কিন্তু সানসেট হওয়ার পরে আলোটা কমে যাবে, তখন রাস্তার ভিজিবিলিটিও অনেকটা কমে যাবে, তখন হয়তো একটু আস্তে চালাতে হবে। তাও খুব যদি লেট হয়ও, তাহলেও আশা করছি 7:30 8টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। তবে আমাদের আগে থেকে কোনো হোটেল বুক করা নেই, তাই ওখানে গিয়ে আমাদের হোটেল একটা দেখে এবং বাইক পার্কিং করা যাবে এরকম জায়গা দেখে আমাদের হোটেল নিতে হবে। মোটামুটি একটা রাত কাটাবো, কারণ কালকে সকালেই আমরা আবার শিলিগুড়ি থেকে মানেভঞ্জনের দিকে চলে যাব। তাই খুব বেশি লাক্সারিয়াস হোটেলে উঠবো না, একদম নর্মাল হোটেলে উঠবো, জাস্ট রাস্তা কাটানোর মতো। এখানটা দেখো খালি, হোয়াট আ ভিউ, মজা আ গয়া বস, মজা আ গয়া। সামনে একটা ব্রিজ মতো আছে, তো সেই ব্রিজে ওঠারই রাস্তা, একেবারে 6 লেন, একেবারে চকাচক, মাখনের মতো মোলায়ম। আমার গাড়ি এখন ছুটছে 105-এ, কিছু মনেই হচ্ছে না 100+ স্পিডে গাড়ি যাচ্ছে, অথচ কিছু মনে হচ্ছে না। কারণ এখানটা আপনি একদম নিশ্চিন্ত হয়ে গাড়ি চালাতে পারবেন, কারণ দুদিকে গার্ডওয়াল দেওয়া আছে এবং অনেকটা উঁচুতে, তাই কোনো কুকুর ছাগল এসব আসারও কোনো সম্ভাবনা নেই। একেবারে নিশ্চিন্তে গাড়ি দিয়ে দাও, রাইডের মজা নিয়ে নাও। এদের স্কুল ছুটি হয়ে গেল বাচ্চাদের, স্কুল থেকে বাড়ি ফিরতে সাইকেল নিয়ে, সাইকেল চালিয়েও এই রাস্তায় বেশ মজা লাগে। এরকম রাস্তা হলে যে কোনো যান
যদি আমাকে কেউ টোটো নিয়ে রাস্তায় ছেড়ে দেয় তাতেও আমার চলবে। অসম্ভব সুন্দর রাস্তা, অসম্ভব সুন্দর। অনেকদিন বাদে এত সুন্দর রাস্তা পেলাম, এতটা লং ডিস্টেন্স, দারুণ লাগবে। ডান দিকে একটা ইট ভাটা আছে, ইট তৈরি হচ্ছে, বাঁদিকে বিস্তীর্ণ মাঠ, আর মাঝখান দিয়ে এই 6 লেনের রাস্তা। ও ফাটাফাটি ফাটাফাটি, এই মজা। আবার একটা টোল, এটা হচ্ছে রায়গঞ্জের টোল, রায়গঞ্জে ঢোকার ঠিক আগে। তো সম্ভবত এটা আমাদের আজকে রাস্তার 9 অথবা 10 নম্বর টোল। বাম্পার গুলো বেশ নিচু করেছে। ঘড়িতে বাজে দুপুর 2:38, সামনেই ডালখোলা। তো আমরা ঠিক করেছি ডালখোলাতে আজকে লাঞ্চটা করে নেব। খিদে সেইভাবে পাইনি, কারণ সকালে আলুর পরোটাগুলো বেশ ভারী ছিল, মানে বেশ ভালো ফুড দেওয়া। এখনো অতটা খিদে পাইনি, তবে খেয়ে নেবো, কারণ এরপরে খাবার নাও পাওয়া যেতে পারে, তাছাড়া অবেলা হয়ে যাবে। আর শীতকালের সময় অবেলায় না খাওয়াই ভালো। এখনো সেই মখমলের মতো রাস্তা চলছে। আজ থেকে বহু বছর আগে উত্তম কুমারের সেই আইকনিক দৃশ্য, হেমন্ত মুখার্জির কণ্ঠে এই পথ যদি না শেষ হয়, সেই গানটা রিলিজ হয়েছিল। তো মনে হয় না সেই সময় এত ভালো রাস্তা ছিল বলে। শিলিগুড়ির 157 কিলোমিটার, 150 কিলোমিটারের মতোই ধরো। তো সেই সময় এত ভালো রাস্তা ছিল বলে মনে হয় না। তাতেই এত সুন্দর একটা গান আমাদের শিল্পীরা উপহার দিয়েছিলেন। তাহলে শুধু একবার ভাবুন, এই সময় এত সুন্দর রাস্তায় যদি তারা একবার দ্বিচক্রযানে ভ্রমণ করতেন, তাহলে আরো কত ভালো 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 গান তারা আমাদের উপহার দিতেন। তবে সেই শিল্পী আর নেই, আর শিল্পের সেই কদরও হয়তো আর নেই, বা হয়তো আছে কারো কারো কাছে। তবে আজ এই রাস্তা দিয়ে যেতে যেতে ওই গানটাই বারবার মনে পড়ছে, এই পথ যদি না শেষ হয়। সত্যি অসাধারণ। ডালখোলার 11 কিলোমিটার, পূর্ণিয়া 56, শিলিগুড়ি 141। তো আমরা ডালখোলার কাছাকাছি চলেই এলাম। আগে যখন শিলিগুড়ি আসতাম, এই ডালখোলায় যখন কেবিন ছিল, অর্থাৎ রেলওয়ে ক্রসিং ছিল, এখনো মনে আছে, মানে বহু সময় জ্যামে কেটে যেত। শুধু এই ডালখোলা ক্রসিংটা পার করার জন্য অন্তত 1 ঘন্টা সময় লেগে যেত। তো বর্তমানে এই যে বাইপাসটা হয়ে গেছে এবং রেল লাইনের উপর দিয়ে ব্রিজ হয়ে গেছে, তার ফলে কিন্তু ডালখোলার জ্যামে আর আমাদের পড়তে হয় না। তো এটাও একটা শিলিগুড়ির সঙ্গে অন্যান্য যে সমস্ত দক্ষিণবঙ্গ থেকে আসা গাড়িগুলো আছে তাদের ক্ষেত্রে খুবই সুবিধাজনক হয়েছে। সেই ডালখোলা ব্রিজ, রেল লাইনের উপর যে এই ব্রিজটা হয়ে গেছে, তো এই ব্রিজই আমাদের বহু মূল্যবান সময় এখন বাঁচিয়ে দিচ্ছে। আগে এই ক্রসিং, এই যে বাঁদিকের রাস্তাটা দেখছেন, আগে এই বাঁদিকের এই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হতো। তো এই ক্রসিং এ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো, লরির লাইন পড়ে যেত। এই বাঁদিকে একটা রাস্তা আছে, এইটা হচ্ছে আগে আমরা যতবার গেছি এই রাস্তা দিয়ে গেছি। তো এখন যেহেতু রেল লাইনের উপর দিয়ে ব্রিজ হয়ে গেছে, তাই এখানে অনেকটা সময় আমাদের কিন্তু সেভ হয়ে যায়। জাস্ট আমরা ডালখোলা ক্রস করলাম, এবারে একটা ভালো রেস্টুরেন্ট দেখে আমাদের লাঞ্চটা করে নিতে হবে,
কারণ অলরেডি 3টে বাজে। লাঞ্চ করে এবারে বাকিটা আমাদের জার্নি করতে হবে। শিলিগুড়ি আর খুব বেশি দূর নয়, এখান থেকে হয়তো আর 120 কি 30 কিলোমিটার হবে, খুব বেশি সময় আর লাগবে না। তো আমরা মোটামুটি ঠিকঠাক টাইমেই যাচ্ছি। তো বিকাল 3টে এখন বাজে, খাওয়া দাওয়া করে রেস্ট নিতে 1 ঘন্টা যদি আমি ধরেও নিই, যদি আমরা 4টে অবধি রেস্টও নিই, তাহলেও আমরা মোটামুটি 7টার মধ্যে কিন্তু শিলিগুড়ি পৌঁছে যাবো, যদি রাস্তায় কোথাও কোনো জ্যাম না পাই। পূর্ণিয়া এখান থেকে আর 42 কিলোমিটার, কিষানগঞ্জ 28 কিলোমিটার, পূর্ণিয়াটা বাঁদিকে, আর সোজা শিলিগুড়ি হচ্ছে ডান দিকে 127 কিলোমিটার। তো এখান থেকে আমরা কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি যাব। তো আমাদের এখান থেকে রাইট টার্ন নিতে হবে। এই ডালখোলা পেরিয়েই এই ব্রিজ দেখতে পাবেন, এটাই হচ্ছে মোড়। তো এখান থেকে ডান দিক নিলে তবেই আমরা শিলিগুড়ি পৌঁছাতে পারবো। বাঁ দিক গেলে কিন্তু আমরা বিহারে চলে যাব। তো এখানটা একটু জ্যাম হয়, কারণ এখানে বিভিন্ন দিকে রাস্তা গেছে, তো বড় গাড়িও আছে অনেকগুলো। আমরা একদম রাইট টার্ন নিয়ে নেবো। এখানটা কিন্তু মনে রাখবেন, এখানটা সবসময় আমাদের ডালখোলা পেরিয়ে কিন্তু রাইট টার্ন নিতে হবে। তো এখন আমরা আছি ডালখোলায়। এখন বাজে বিকেল 3:30। তো এখন আমাদের লাঞ্চ হচ্ছে। কি কি আছে লাঞ্চে দেখে নাও। ভাত, পেঁয়াজ, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, পাঁপড়, পেঁয়াজ দিয়ে ডাল, আর এই হচ্ছে ফুলকপি দিয়ে মাছ দিয়ে গ্রেভি মতো করা আছে। তো মোটামুটি একটা বাঙালি হোটেল দেখতে পেলাম, ঢুকে পড়লাম। খিদেও পেয়েছিল, যে কুশল খাচ্ছে গোগ্রাসে, দেখেছো তো। এই যে ডালখোলা থেকে কিষানগঞ্জ যাওয়ার রাস্তা, মাঝে মধ্যে খুব খারাপ রাস্তা পড়ছে। এই যে এগুলো দেখুন, পিচ পুরো উঠে চলে গেছে, একেবারে সে অফরোডিং টাইপের হয়ে গেছে। মাঝে মধ্যে পট হোল আর এই লুজ স্টোন চিপ পড়ে আছে, মানে ওপরের লেয়ারটা উড়ে চলে গেছে, ভেতরে স্টোন চিপ গুলো রয়ে গেছে। কি পরিমাণে ধুলো উঠছে খালি দেখুন, বাপরে বাপ। ওই দিকের লেনটা কিন্তু ভালো, কিন্তু আমাদের এই দিকের লেনটা খুবই খারাপ। লরিটা কি পরিমাণ ধুলো উড়িয়ে যাচ্ছে খালি দেখুন। একে পেরোতে না পারলে গোটা রাস্তাটা এইভাবে ধুলো খেতে খেতেই যেতে হবে। তো দেখা যাক যদি কোনোভাবে সম্ভব হয় একে তৎক্ষণে। না, এই তো সহজে পাসও দেবে না। অসম্ভব রকমের ধুলো উড়িয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি একটু আগে যে খারাপ রাস্তাটা দেখাচ্ছিলাম, তার কারণ হচ্ছে কনস্ট্রাকশন চলছে রাস্তা, ঠিক আছে। এই যে বাঁদিকে লেনটা দেখুন, মানে আমার বাঁদিকে যে একটা লেন আছে, আমাদের অ্যাকচুয়ালি ওই লেন দিয়ে যাওয়ার কথা। তো ওই রাস্তায় কাজ হচ্ছে বলে আমাদের এখন ডান দিক দিয়ে যেতে হচ্ছে। তো কনস্ট্রাকশন চলছে বলেই রাস্তাটা এতটা খারাপ, কারণ উপরের যে পিচের লেয়ার ওটা তুলেই দেওয়া হয়েছে, ওটা অটোমেটিক হয়তো ওঠেনি, তুলে দেওয়া হয়েছে, ওটাকে আবার নতুন করে বানানো হচ্ছে। তো আশা করা যায় কয়েক মাস বাদে এটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেলে আর কোনো অসুবিধা থাকবে না। আমরা জাস্ট কিষানগঞ্জ পার করছি। এটা ছিল বিহারের কিষানগঞ্জ। সামনে আর একটু এগিয়ে যেতে হবে। এখন যেখানে আছি এখান থেকে শিলিগুড়ি ঠিক 100 কিলোমিটার, একদম পারফেক্টলি 100 কিলোমিটার। গুয়াহাটি 553 কিলোমিটার। আর বাঁদিকে দেখছেন কিষানগঞ্জ স্টেশন।
এটা হচ্ছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। তো আগের বারে যখন এসেছিলাম এই ব্রিজটাও হয়নি, এখন যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি তো এখানেও প্রচন্ড পরিমাণ জ্যামে পড়তে হয়েছিল। তো এখন দেখছি এই ব্রিজটার কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেছে, তো এটাও একটা ভালো দিক, নাহলে এখানেও বেশ কিছুটা সময় নষ্ট হতো। যানজটও খুব বেশি নেই, মোটামুটি ফাঁকাই আছে। চলুন এগিয়ে যাওয়া যাক। আর 100 কিলোমিটার, ঘড়িতে এখন 4:30। তো আশা করছি মোটামুটি 100 কিলোমিটার যেতে আমাদের ঘন্টা দুয়েক ম্যাক্সিমাম লাগবে। 6:30 7টার মধ্যে আমরা পৌঁছে যাব। বন্ধুরা, সূর্য প্রায় অস্তমিত, মাথার ঠিক ওপরে আধখানা চাঁদ দেখা যাচ্ছে। ঘড়িতে এখন বাজে বিকাল 5টা 13। আমরা এখন এসে পৌঁছালাম ইসলামপুর বাইপাস। তো এখান থেকে আমরা সোজা একেবারে রামগঞ্জ হয়ে খাপড়াইল মোড়ের দিকে যাব, বাগডোগরা হয়ে। এখনো সূর্যের আলোর আভা কিছুটা আছে, তবে সূর্য অস্ত চলে গেছে। চারিদিকে একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। ঘড়িতে এখন বাজে বিকাল 5টা 31। বিকাল বলবো না, সন্ধ্যায় বলবো, সন্ধ্যা 5টা 31। কারণ অলরেডি সূর্য পুরোপুরি ডুবে গেছে এবং চারিদিকে অন্ধকার হয়ে গেছে। তো আমরা রামগঞ্জ পেরিয়ে এখন বিধাননগরের দিকে যাচ্ছি। বিধাননগর হয়ে আমরা বাগডোগরা পৌঁছাবো। তারপর বাগডোগরা থেকে রাইট টার্ন নিয়ে আমরা খাপড়াইল মোড়ের ওখানে যাব, মাটিগাড়া খাপড়াইল মোড়। তো শিলিগুড়ি মোটামুটি এখান থেকে আর 48 কিলোমিটার, মানে আমাদের যে ডেস্টিনেশন, যেখানে আমরা আজ স্টে করবো বলে ভাবছি। তো মোটামুটি আর ঘন্টাখানেক সময় লাগবে। বাগডোগরার কাছাকাছি এসে গেছি, বাগডোগরা মোড়ের কাছাকাছি। তো এখান থেকে আর 6 কিলোমিটার গেলে বাগডোগরা মোড়। তো বাগডোগরা মোড় থেকে আমরা রাইট টার্ন নিয়ে শিলিগুড়ির মাটিগাড়ার কাছাকাছি যাব। মাটিগাড়ায় গিয়ে এবারে ডিসিশন নেব যে আমরা আজকে মাটিগাড়াতেই থাকবো কি আরেকটু এগিয়ে কোথাও যাব। তো আগে আমরা মাটিগাড়া অব্দি যাব, মাটিগাড়ার খাপড়াইল মোড় গিয়ে চা খাবো, তারপরে ডিসিশন নেওয়া হবে। তো মোটামুটি অনেক রাত হয়নি, আমরা আশা করেছিলাম 7টার মধ্যে পৌঁছে যাব। তো যা মোটামুটি দেখছে 6:45-7টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো এবার দেখা যাক, বাকিটা আমরা খাপড়াইল মোড়ে গিয়েই ডিসিশন নেব। এখান থেকে শিলিগুড়ি আর ঠিক 13 কিলোমিটার, দার্জিলিং 38 কিলোমিটার, গ্যাংটক 122 কিলোমিটার। আমরা আছি বাগডোগরা মোড়ের ঠিক আগে, আর মাত্র 2.5 কিলোমিটার গেলেই আমরা বাগডোগরা মোড় পাবো। ওখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে শিলিগুড়ির দিকে যাব। তবে মোটামুটি ওভারঅল 80% রাস্তা ভালো, যে এখান থেকে সম্ভবত আমাদের রাইট টার্ন নিতে হবে। এক্স্যাক্টলি এখানে সিগন্যাল আছে, সিগন্যালটা পেরিয়েই আমাদের রাইট টার্ন নিতে হবে। আমরা এখন প্রপার বাগডোগরায় আছি।
কুশল অনেকটা এগিয়ে গেছে। আমাদের আর এক্স্যাক্টলি 5 কিলোমিটার যেতে হবে। 5 কিলোমিটার গেলেই আমরা শিলিগুড়ি পৌঁছে যাব।